আরে কি করছো? সেটাই করছি যেটা একটা স্বামীর অধিকার। তোমারও সেটাই করা উচিত যেটা একটা স্ত্রীর ধর্ম। এখন করো না এসব। শোনো, এক গ্লাস জল নিয়ে এসো না। আসছি। ছাড়ো, ছাড়ো আমাকে। আমি হাত জোর করছি, প্লিজ ছাড়ো। হাত জোর করলে হবে না, শুধু নিজের ধর্ম পালন করো। তোমার স্বামী আমি। আমি সোহেব ইলিয়াসি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের নতুন একটা পর্ব দেখাতে চলেছি সরাসরি দিল্লি থেকে, এবং আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই এপিসোডে আপনাদের দেখাবো ঠকবাজি, একজন মহিলাকে খুন করার ঘটনা আর একজন নিষ্পাপকে খুন করার অপরাধের গল্প, যা শুনে আপনারা প্রত্যেকেই চমকে উঠবেন। এসো, ভেতরে এসো। শোনো না, শোনো। দেখো না কে এসেছে। সরি, তোমাদের মজাটাই নষ্ট করে দিলাম। আরে দাদা, এই সময়? আরে কমল, ওই যে গাড়ির চাবিটা পাচ্ছি না আমি ভাবলাম যদি তোর কাছে থাকে। গাড়ির চাবি আমার কাছে নেই তো। দেখ না, হয়তো এখানেই কোথাও পড়ে আছে। আচ্ছা, দেখছি। আরে কমল, দেখ না যদি উঠোনে পড়ে থাকে। আচ্ছা, আমি দেখে আসছি। আরে তুমি এত কষ্ট করছো কেন বলো তো? আমি খুঁজছি তো। তাছাড়া কালকে রাত্রি কেমন কাটলো? আপনি আমার ভাসুর হন, কি সব কথা বলছেন? আরে কমল, গাড়ির চাবি পেয়ে গেছি, তোর বিছানার নিচে ছিল। আরে কি করছো? আরে চুপ করো না, আমার একটু রোম্যান্স করতে ইচ্ছে করছে। মা এসে যাবে এক্ষুনি। আরে সবার সামনে রোম্যান্স করা ঠিক দেখায় নাকি? আচ্ছা একটা কাজ করো, তোমাকে কাজে বেরোতে হবে না, যাও গিয়ে স্নানটা করে নাও, যাও না। আরে এই আইডিয়াটা ঠিক আছে। আমি বাথরুম যাচ্ছি, তুমি কোনো বাহানা নিয়ে ভেতরে চলে এসো। এবার তো আর কেউ দেখতে পাবে না, তাই না? যাও না। আরে শীতল, আমি স্নানে যাচ্ছি, তুমি একটু টাওয়ালটা নিয়ে আসো না। হ্যাঁ আসছি।
আরে কমল কমল শোন না কমল, আরে ভাই আমি ভুলে গেছিলাম, ওই ক্যাশ যেগুলো আছে না ব্যাংকে ডিপোজিট করতে হবে, না হলে আমাদের পেমেন্টের চেকটা বাউন্স করে যাবে। শোন না এই ক্যাশগুলো নে আর তাড়াতাড়ি যান, না হলে আরে খুব লেট দাদা, হয়ে যাবে। আমি স্নানে যাচ্ছি তো। আরে এসে স্নান করে নিস ভাই। আরে আমি চলে যেতাম কিন্তু একটা দরকারি কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে। তুই এটাকে ধর আর যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দাদা, তুমি না আমাকে বিগড়ে দিয়েছো। হুম? এই খারাপ অভ্যেসটা তো তুমিই করিয়েছো। আরে ওই টেম্পল খুবই সুন্দরী, কিন্তু আমি কিচ্ছু করিনি। আমি হলাম জেন্টলম্যান। আমি তোকে খারাপ করিনি, আমি তোকে বাঁচতে শিখিয়েছি। নে বাড়িতে এসে গেছি। বাড়িতে ঢোকার আগে এই পুরো বোতল তুই শেষ করবি, কিন্তু প্রথম সিপটা আমি নিচ্ছি। এবারে আমার ভাই খাবে। ভাই আরে আরে আরে, পুরোটা শেষ করতে হবে, পুরোটা। এই তো হলো পুরুষদের মতো ব্যাপার। আরে চল ভাই। কমল ভাই সাবধানে 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 সাবধানে, আয় ধর ভালো করে। আরে সাবধানে, একটু 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 ওপরে উঠে এসো ভালো করে। আরে আমার কিছু হয়নি। আর এটা আমার বিছানা নয়, আমার বিছানা তো। আরে শুয়ে পড়, নিজের অবস্থাটা দেখ। এই অবস্থায় যদি তুই তোর বউয়ের কাছে যাস, কি ভাববে তাহলেও বল? আরে তোর ইমপ্রেশন খারাপ হয়ে যাবে ভাই। এখানে শুয়ে পড় আজকে। আমার ইমপ্রেশন খারাপ হতে দেবে না দাদা। আমি আছি তো, তোর দাদা আছে তো। আমি জেন্টলম্যান। এসব কি অসভ্যতামি? হ্যাঁ, নিজের ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে এই ধরনের অসভ্যতামি করতে লজ্জা করেন আপনার? আরে দেখো, চিৎকার করো না। আসলে কমল আমার ঘরে শুয়ে পড়েছে, তাই আমি ভাবলাম তুমি একা শোবে কেন, তোমার সাথে তো কারো থাকা উচিত না, তাই আমি চলে এসেছি। হাসুর হন আপনি আমার। আর আপনার চরিত্র নিয়ে তোমার বরাবরই সন্দেহ ছিল। এক্ষুনি যে আপনি করলেন না, এগুলো আমি সহ্য করব না, কিন্তু এক্ষুনি গিয়ে সবাইকে বলে দেব। আরে শোনো 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 শোনো, ক্ষমা করে দাও, কাউকে বলো না, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই আমি
তোমার জন্য আসল সোনার কানের এনেছি, যদি বলো পরিয়ে দিই আমি। ভবিষ্যতে গায়ে হাত দেবেন না। আপনি ডেকেছিলেন আমায়? শীতল চৌহান আপনার নাম? হ্যাঁ। কিছু জিনিসপত্র পেয়েছি। এগুলো কি আপনার স্বামীর? হ্যাঁ। অ্যাক্সিডেন্টের জন্য গাড়িতে পুরো আগুন লেগে গেছিল, সেই জন্য বডি পুরো পুড়ে গেছে। আমি বুঝতে পারছি, হয়তো এখন সঠিক সময় নয় এটা, কিন্তু আমি আপনাকে যে কথাটা বলতে চলেছি সেটা যদি আমি এখনই না বলি তো অনেক দেরি হয়ে যাবে। শীতলকে আমার ভাইয়ের বিধবা হয়ে সারা জীবনটা কাটাতে হবে, এর ফলে আমার ভাইয়ের আত্মা একদমই শান্তি পাবে না। আমার মেয়ে সীতা নিশ্চয়ই কোনো পুণ্য কাজ করেছে, যাতে ওর সম্পর্কটা আপনাদের সঙ্গে হয়েছে। আর রইল কথা আমার, একজন বাবার কাছে এর চেয়ে আনন্দের আর কি হয় যে ওর বিধবা মেয়েটার আবার সংসার হয়। আমার শুধু আপনার অনুমতিটা চাই। ঠিক আছে। না না না, বেচারি শীতল বারবার চিৎকার করছিল আর বলছিল সে দ্বিতীয়বার বিয়ে করতে চায় না, কিন্তু সে বারবার বারণ করা সত্ত্বেও তার কোনো কথাই শোনে না তার বাবা। তাকে আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে তার দুশ্চরিত্র ভাসুর তার ওপর অত্যাচার করেই যাচ্ছিল। এই সময় একজন অসহায়, একজন নিরুপায় মহিলার এমন অবস্থা হচ্ছিল যেন কোনো হরিণকে একটা ক্ষুধার্ত বাঘের সামনে খাঁচার মধ্যে ঢুকিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই এটা ওই থাপ্পড়ের জবাব, যেই থাপ্পড়টা তুই আমায় মেরেছিলিস। ভবিষ্যতে গায়ে হাত দেবেন না। তোকে তোর ক্ষমতাটা দেখানোর প্রয়োজন ছিল। আমি তোকে ছুঁলে তোর অসুবিধা হয় না? এই দেখ, ম্যারেজ সার্টিফিকেট। এবারে আমি আইনগতভাবে তোর স্বামী।
বৌমা, সব সময় ফোনে বাবার সঙ্গে কথা বলাটা ঠিক নয়। দাও, ফোনটা দাও, দাও। এই সবকিছু তোমার জন্য হয়েছে, আর তুমি আমাকে আমার ঘরে ঢুকতে দিচ্ছ না। আমি বারবার বারণ করা সত্ত্বেও তুমি জোর করে ওই লোকটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে। এই দাগগুলো দেখতে পাচ্ছ? দেখেছো তুমি? রোজ রাতে নেশা করে এসে আমাকে মারে। ও আমাকে বিয়ে করেছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। কি বলছিস কি? কেউ নিজের জীবনটা শুধু শুধু বরবাদ করে কারোর ওপর প্রতিশোধ নিতে? তা আবার কিসের প্রতিশোধ? সেসব তুমি বুঝবে না, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। দেখ মা, একটু বোঝ, ঝগড়া সব পরিবারে হয়। দাম্পত্য জীবনটাকে একটু সময় দে। ওকে তুই ভুল বুঝিস না। আরে যে লোকটা নিজের দাদার বিধবাকে নতুন জীবন দেয়, ও যেমনই হোক খারাপ লোক হতে পারে না। দেখো, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না। ব্যাস, আমি এই বাড়িতে থাকতে চাই আগের মতো করে। ক্ষমা কর মা, তুই আমাকে পুরোনো দিনের মানুষ ভাবতেই পারিস, কিন্তু তোর বাড়ি তোর শ্বশুর বাড়িটাই, তোকে ওখানেই থাকতে হবে। আমার কথা শোন, ফিরে যা তুই। হাত জোড় করছি তোর কাছে, ফিরে যা। আমার সোনা ছেলেটা। মা, তোমরা মেনে কি করে নিলে যে আমি মরে গেছি? পুলিশ কারোর মৃতদেহ পেয়েছিল, আর ওরাই বলল যে ওটা তোরই মৃতদেহ। আরে, পুলিশের কথাতে তোমরা মেনে নিলে? মা, দাদা তো জানতো আমি ব্যবসার জন্য বাইরে গেছিলাম, আর ও তো জানতো আমার কয়েক মাস টাইম লাগবে এখানে আসতে। দাদা, তুমিই তো আমাকে পাঠিয়েছিলে ওখানে। হ্যাঁ ভাই, পাঠিয়েছিলাম, কিন্তু কিন্তু সেই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম তুই গাড়িটা নিয়ে গেছিস হয়তো, আর সেই গাড়িতেই তোর জিনিসপত্রগুলো পুলিশ উদ্ধার করেছে না। আরে, আমি তোমাকে কতবার ফোন করেছিলাম বলো তো? তোমার আর শীতল দুজনেরই ফোন বন্ধ বলছিল। কল না, কল 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 তো আসেনি। দেখ না, একবারও কল আসেনি। আমি কিছুই বুঝতে পারছি না তুই কি বলছিস এগুলো। কিন্তু আমি সবকিছু বুঝতে পারছি। কমল, তোমার এই দাদা আমাদের সবাইকে ঠকিয়েছে। তুমি ভাবতেও পারবে না তুমি চলে যাওয়ার পর এরা আমার সঙ্গে কি কি করেছে। এই দেখো, ও জানতো যে তুমি বেঁচে আছো, তা সত্ত্বেও ও জোর করে আমাকে বিয়ে করে। আজ ওর সত্যিটা আমি তোমাদের সবাইকে বলবো। যেদিন থেকে বাড়িতে বিয়ে করে এসেছি, এই লোকটা সেই দিন থেকে আমার দিকে নজর। আরে, এ কোনো মানুষ নয়, পাক্কা শয়তান। আরে কি করছিস? ছাড়! আরে ছাড়, ছেড়ে দে ওরে, ছেড়ে দে ওকে। মা, তুমি এই বিয়েতে রাজি কি করে হলে? আমি কি করে জানবো তুই বেঁচে আছিস? তোর বিধবা বউকে বিয়ে করার জন্য ভাই রাজি হয়ে গেল, আর ওর বাবাও রাজি ছিল। তাহলে আমি বা অন্য কেউ এই বিয়েটা কি করে বন্ধ করা যেত? ঠকিয়েছে তুমি আমাকে দাদা, তোমাকে তো আমি ছাড়বো না। পুলিশ কোর্ট কাছারি যা মন চাই আমি করব। হুমকি দিচ্ছিস আমাকে? হ্যাঁ, আমি ভুল কিছুই করিনি। তোর মৃত্যুর খবর পাওয়ার পরেই আমি ওকে বিয়ে করেছি, তাও আইনগতভাবে। আমার বিয়ে একদম আইনত, বুঝলি? তুই তো শুধু অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিস, তাই না? আর এই দেখ, আমার কাছে ম্যারেজ সার্টিফিকেট আছে, দেখেছিস? আমি এখন ওর বৈধ স্বামী। হ্যাঁ, তো আমি মানি নাই বিয়েটাকে। আরে চুপ কর তোরা দুজন।
এটা আমাদের বাড়ির সমস্যা, বাড়িতেই মেটাতে হবে, বুঝলি? এখন তোদের দুজনের মধ্যে একজনকে ওকে ডিভোর্স দিতে হবে, আর অন্যজনের ও স্ত্রী হয়েই এখানে থাকবে, বুঝলি? মা, ভাইকে বলো ও যেন ডিভোর্স দেয়। আমি কেন ডিভোর্স দেব? প্রথমে আমার ওর সাথে বিয়ে হয়েছিল। প্রথমে বা পরে তাতে কোনো যায় আসে না, ডিভোর্স তুই দিবি, বুঝেছিস? তুই ডিভোর্স দিবি। এক মিনিট, এই সিদ্ধান্ত আপনি নেবেন না যে আমি কার সঙ্গে থাকতে চাই আর চাই না। এটা আমি ঠিক করব, বুঝেছেন আপনি? চুপ করো, না হলে তোমার জিভ টেনে ছেড়ে দেবো। তোমার জন্যই আমার দুই ছেলের মধ্যে শত্রুতা হয়েছে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না, বুঝেছো? এখন সেই সিদ্ধান্ত ওদের নিতে দাও। সিদ্ধান্ত হয়ে গেছে মা, ডিভোর্স তো দাদাই দেবে। তুই ছোটর মতো থাকবি, বুঝলি? ডিভোর্স তুই দিবি। শীতলের কথা শুনে গ্রামের সবাই পঞ্চায়েত ডাকে, আর পঞ্চায়েতেরই সিদ্ধান্ত নেওয়ার ছিল যে শীতল কার সঙ্গে থাকবে। জীবনটা ছিল শীতলের, কিন্তু সিদ্ধান্ত নেবে পঞ্চায়েত। অদ্ভুত ব্যাপার। আমরা যে বলি মেয়েদের পড়াও, মেয়েদের বাঁচাও, এই যে আন্দোলন, এসব শুধু আমরা মুখেই বলি। শীতল যদি সত্যিই লেখাপড়া জানতো, তাহলে ওর সঙ্গে হওয়া এই অত্যাচার ও কোনোদিনও এইভাবে মেনে নিতে পারতো না, আর কারো কোনোদিন এরকম সাহসী হতো না যে শীতলের সঙ্গে এইভাবে অন্যায় অত্যাচার করার। দুজনের সঙ্গে এই বিয়ে তোর আর তোর বাবার মতে হয়েছে, তাহলে অন্যায়টা কোথায়? একটা উপায় আছে, তুই যদি ভানুর সঙ্গে বিচ্ছেদ চাস তবে কোর্টে যা। পঞ্চায়েত এই ব্যাপারে কিচ্ছু করতে পারবে না। দেখো, এটা তোমাদের বাড়ির ব্যাপার, নিজেদের মধ্যে নিজেরা বোঝাপড়া করে নাও। বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই থাকুক, সেটা চাই। বৌমা, তুমি মন খারাপ করো না মা, এখন তুমি ঠিক করবে। তোমার যার সাথে মন চায় তুমি এখন তার সাথেই থাকতে পারো, তাও আবার নিজের ইচ্ছে। হ্যাঁ, এখন তাহলে আমরা আসি। চলো, এখন নিজের বাড়ি চলো। চলো। শীতল, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার জন্য আমি সবার সাথে লড়তে রাজি। তোমার সাথে যা কিছু ঘটেছে আমি তার জন্য লড়াই করব, কোর্টে যাব, ডিভোর্সও করাবো। কিন্তু এখন আমাদের একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। দাদা আমার ডেথ সার্টিফিকেট বানিয়ে আমার সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে, বাড়ি, জমি, ব্যাংকের সব টাকা পয়সা, সব কিছু। প্রথমে কোর্টে গিয়ে আমার সব ভাগ বুঝে নিতে হবে, তারপর সেগুলো বেছে আমরা অনেক দূর চলে যাব। ততদিন যেরকম চলছে সেরকমই চলতে দিতে হবে। কিন্তু কমল, তুমি থাকতে আমি ওর সাথে এক ছাদের তলায় কি করে থাকবো? তোমাকে এইসব করার দরকার নেই, এগুলো আমি দেখে নিচ্ছি। তুমি তুমি ভাবতেও পারবে না, যখন তুমি এখানে ছিলে না তখন নরকে পরিণত হয়েছিল আমার জীবন। আমি তো ফিরে এসেছি, তাই না? তোমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখ বাবা, কোর্টের ব্যাপার যখন হবার তখন হবে, যখন আমরা কোর্টে যাব। এটা আমাদের বাড়ির ব্যাপার, বাড়িতেই সমাধান হবে। এখন কোর্টে যাওয়ার কারুর কোনো দরকার নেই। আমার এটাই সিদ্ধান্ত যে বৌমা তোমাদের দুজনেরই বউ হয়ে এই বাড়িতে থাকবে, আর যতদিন আমি বেঁচে আছি এই বাড়ির সব সিদ্ধান্ত আমি নেব। আমার মারা যাবার পর তোমাদের যা খুশি তাই তোমরা করো। আর এখন এই বাড়িতে এই ব্যাপার নিয়ে তোমাদের দুজনের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়, শুনেছো তোমরা? এসব কি বলছেন আপনি মা?
আর আমি এটা কি করে করব? চুপ করো তুমি। তোমাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে এই ব্যাপারে? হ্যাঁ, এটা আমাদের বাড়ির সমস্যা, এটা আদালতে যাবে না, বুঝেছো? শীতল, তুমি চিন্তা করো না, আমি আছি তো। সব ঠিক হয়ে যাবে। আমি যেরকম করতে বলছি সেরকমই করবে। শোনো, এটা নিয়ে যাও আর টাইমে খেয়ে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ। বৌমা, এই লস্যিটা বড় ছেলেকে দিয়ে এসো। পারবো না। কি হয়েছে মা? ওর আজকাল তো দেখছি খুব মুখ চলছে, আমার মুখের উপর না বলছে। ছাড়ুন, আরে ছাড়ুন, আমি বলে দিচ্ছি, ছাড়ুন আমায়। আমি দেখছি, আমি যেরকম করতে বলেছি তুমি সেরকমই করবে। নিজের অধিকার কিভাবে অর্জন করব সেই সম্পর্কে কিছুই জানতো না শীতল, তাই সমস্ত অত্যাচার ও মুখ বুজে সহ্য করছিল। আর ওর স্বামী কমল ওর ওপরে হওয়া অত্যাচারের কোনো প্রতিবাদই করতে পারছিল না। ও শুধু নামেই স্বামী ছিল, কিন্তু শীতলকে রক্ষা করার বদলে একদিকে বলতে গেলে সে শীতলের শোষণে সাহায্যই করছিল। আর এই পরিস্থিতিতে শীতল একই সময়ে দুটো স্বামীর ধর্ম সে বাধ্য হয়ে পালন করছিল। আজ তুমি না খেয়ে বেরিয়ে গেছিলে তো, তাই খাবারটা খেয়ে নাও। আমি জানি তোমার ওপর দিয়ে কি যাচ্ছে শীতল, আমিও কি করব, শুধু এভাবেই চুপ থাকতে হবে আমাকে। আর এই ঘৃণ্য সমাজের ভয়ে চুপ থাকতে হচ্ছে। শুধু একবার আমি আমার ভাগটা পেয়ে যাই, তারপর কেউ তোমার চোখের দিকে তাকাতে পারবে না। তোমার ভালোবাসাই তো আমার শক্তি, তোমার ভরসাতেই তো বেঁচে আছি। না হলে তো কবেই আমি আত্মহত্যা করে নিতাম। না 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 শীতল, এরকম কখনোই ভাববে না। সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো। তুমি বাড়ি যাও, সন্ধেবেলা দেখা হচ্ছে। ঠিক আছে, আসছি আমি। নিজের ভাগটা তুই নিয়ে নেওয়ার পরে তুই আমাকে শীতলের কাছ থেকে দূরে করে দিবি? দেখে নিও, এবার আমাদের দুজনকেও স্বামী হিসেবে মেনেই নেবে। সব বুঝতে পারবে ও যে আমরা দুজন ভালোবাসাও মিলেমিশেই করি, সেটা বউ হলেও বা টেম্পল। চিয়ার্স। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বাইকের চাবি। ওই দেখ। দারুণ ব্যাপার দাদা। দাদা এরমই হওয়া উচিত।
এত বড় সাহস হলো থেকে বাড়ির কথা বাইরে নিয়ে যাওয়ার? তুই ভাবলি কি করে এটা? এই বাড়ির সম্মানকে কোর্টে নিয়ে যাচ্ছিলিস, পুলিশের কাছে যাচ্ছিলিস তুই? এই বাড়িরই খাবে, আবার এই বাড়িরই বদনাম করে বেড়াবে। এবার তো তুই সব সত্যিটা জেনে গেছিস। আর এটাও শুনে রাখ, ও হলো আমার দাদা, ওর কথা আমি ফেলতে পারবো না। ও যেটা বলবে না সেটাই তোকে করতে হবে, বুঝেছিস? তুই পুলিশের কাছে যাবি? হ্যাঁ, জানা তোর কথা শুনবে কে? হ্যাঁ, তুই আমাদের বউ। পুলিশ আর পঞ্চায়েত সবাই আমাদের সঙ্গে আছে, বুঝেছিস? ওকে 2-3 দিন বাড়িতে বন্ধ করে রেখে দে, যতক্ষণ না পর্যন্ত আমাদের কথা না শুনে। মা, আমি ওকে বোঝাচ্ছি, ওকে আমাদের দুজনের স্ত্রী হয়েই থাকতে হবে। চল ছাড়ো। চল চল। ছাড়ো, আরে ছাড়ো আমাকে, আমি চিৎকার করবো, কথা বলিস না। ছাড়ো। হ্যাঁ? আমাকে তোমরা ক্ষমা করে দিও, কিন্তু আর কোনো ভুল করব না। আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আমি বলতে চাইছিলাম যে আমি মা হতে চলেছি। আরে বাহ, আমার বুকের সোমা, কি ভালো খবর দিলে মা। আমার বৌমা, আজ তুমি আমার মন ভালো করে দিয়েছো। হ্যাঁ, 1 মিনিট, এই নাও আমার আশীর্বাদ। সবার আগে আমি তোমার মুখ মিষ্টি করাবো। হ্যাঁ, এই নাও। আচ্ছা শোনো, আচ্ছা বলো তো, এটা কার? এই নাও। খুব খুশি করে দিলে আজকে। এটা জেনে আজকে আমি খুব খুশি হয়েছি যে এই বাচ্চাটার বাবা আমি। বলো কি চাই তোমার? আর কি চাইতে পারি? যা চেয়েছিলাম তার থেকে বেশি দিয়েছো তুমি। আর জানো, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এবার দেখো না, আমি বিয়ে করে এসেছিলাম কমলকে, কিন্তু আমাকে সুখী করেছো তুমি। ওর মধ্যে সেই ব্যাপারটাই নেই। জানো, আমার কল্পনায় যে পুরুষকে দেখতাম সে তুমি। দেখো, তুমি তোমার ভাইয়ের থেকে অনেক বেশি ভালো, ক্ষমতায়, যোগ্যতায়, এমনিতেও যে সুখের আমার প্রয়োজন ছিল সেটা তো তুমিই দিয়েছো। আচ্ছা, আমি এটা বলছিলাম যে কি বলো, কি বলছিলে? আমি এটা বলছিলাম যে এমনটা হতে পারে না যে কমলের সাথে আমার ডিভোর্স হয়ে যায়। আর এমনিতেও এখন আমাদের সন্তান হতে চলেছে। আর ভালো লাগে নাকি এটা যে একজন সন্তানের নামের পেছনে দুজন বাবার নাম থাকবে? আর তুমি একটু ভেবে দেখো না, সমাজ কি বলবে? আর ওর বাবা তো তুমি। আর আমার মনে হয় যে এখন আমাদের দুজনের একটা পরিবারের মতো করে ভাবা উচিত। বাকি যেটা তোমার ঠিক মনে হয়। এই কমল, এদিকে আয়, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো না দাদা।
আমি বাড়ির কাগজপত্র সব বানিয়ে নিয়েছি আর উকিলকে দিয়ে বাড়ির সমস্ত ভাগাভাগিও করিয়ে নিয়েছি। আরে দাদা, এরকম ভাগাভাগি করার কি দরকার? আর হ্যাঁ, এর মধ্যেও সাইন করে দিস। আবার এটা কি? তোর আর শীতলের ডিভোর্সের পেপার আছে এতে। তুই শীতলকে ডিভোর্স দিবি। এসব কি বলছো দাদা? দেখ কমল, আমি শীতলের সন্তানের বাবা। শীতল, বলো ওকে। শীতল, বলো না ওকে। তুমি যা বলছো একদম ঠিক বলছো। তাহলে ভাই, ব্যাপারটা হলো বাচ্চার তো দুটো বাবা হতে পারে না। তাহলে বিষয়টার গম্ভীরতাটা তো ভাব, আর ওতে সাইন করে দে। দাদা, এটা কিন্তু ঠিক বলছো না। আমি ডিভোর্স দেব না। না হলে আমি কিন্তু জোর করে সই করাতে পারি। মানে তুমি আমাকে হুমকি দিচ্ছ? পরামর্শ হলে তো খুবই ভালো, না হলে এটাকে হুমকি বুঝে নে। কারণ তুই চিনিস আমাকে, নিজের কাজটা আমি ঠিকই বের করে নি। সাব্বাস আমার ভাই, সাব্বাস। আরে আরে, বস না, বস বস। তুই চিন্তা করিস না, তোর বিয়েটা আমি তাড়াতাড়ি দেব। এটা তুমি খেও না কমল। কি করছো শীতল? কি হয়েছে? এই খাবারে বিষ আছে। আর তুমি জানো, আজ ঘর পরিষ্কার করার সময় আমি এটা পেয়েছি। কমল, আমার তো মনে হয় এটা তোমার দাদারই কাজ। আর তুমি দেখে নিও, আজ নয়তো কাল ও তোমাকে মেরে ফেলবে। কমল, দেখো, আজও তোমাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপার সাইন করে নিয়েছে। আর আমাকে জোর করেছে এই বাচ্চাটাকে ওর নাম দিতে। কমল, কিন্তু আমি তো শুধু তোমাকে আমার স্বামী বলে ভাবি। আমি শুধু শুধু তোমাকে ভালোবাসি। আর কমল, এই বাচ্চাটা ওর নয়, তোমার বাচ্চা। তুমি ভেবে দেখো, যার জন্য তুমি তোমার স্ত্রীকে পর্যন্ত ভাগ করে নিলে, ও তোমাকেই মারতে চায়। এখনো তোমার স্ত্রী সমেত তোমার সম্পত্তিও চায়। আরে পঞ্চায়েত কাকা, আরে আমি বাবা হতে চলেছি, মিষ্টি খাও তুমি। আশীর্বাদ দাও। আরে ভাই, খাও খাও, তুমিও নাও। আরে ভাই ভানু, তোর বাবা হওয়ার আনন্দে মিষ্টি খাবো, এটা কখনোই ভাবিনি। আরে হয়ে তো গেছি। কিন্তু ভাই, এটা কি করে বলছো যে বাচ্চাটা তোমারই, কমলের নয়? আরে ছোটবেলা থেকে জানি আমি, কাপুরুষ ও কাপুরুষ। অকৃতজ্ঞ আমি? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন আমাকে দেখে? কি করছিস কি কমল? তুমি ভেবে নিয়েছো তাই না যে আমি মরে গেছি, আর সেই আনন্দে মিষ্টি খাওয়াচ্ছো? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছিলাম যে তোমার কথাতে নিজের বউকে তোমার সাথে থাকতে দিয়েছিলাম। তুমি আমাকে মেরে আমার ভাগটাই কেড়ে নিতে চাইছো। ভুলে যাস না, তোর বড় দাদা আমি, বুঝলি? বড় ভাইয়ের নামে কলঙ্ক তুমি। আমার সন্তানটাকে নিজের পরিচয় দিচ্ছ। শীতল আমার সন্তানের মা হচ্ছে, সেই জন্য হিংসা হচ্ছে নাকি তোর? তোর যদি সামর্থ্য না থাকে আমি কি করব? প্রথমে গিয়ে পুরুষ হ। কাপুরুষ, তুই একটা কাপুরুষ, বুঝলি? চুপ কর, আজ সবাইকে তোর সত্যিটা বলে দিচ্ছি। তুই একজন খুনি, খুনি। আরে তুইও তো আমার সঙ্গী হয়েছিলিস নাকি?
এই সব আপনার কর্মের ফল মা। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমাকে ক্ষমা করে দাও। কনস্টেবল, নিয়ে যাও ওনাকে। আজ ওর সঙ্গে যা হয়েছে তার জন্য দায়ী এই মহিলাই। দাদাকে খুন করার অপরাধে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়, আর তার মা জানকী দেবী গত 6 বছর ধরে হত্যার ষড়যন্ত্র আর কয়েক বছর ধরে করা তার বৌমার ওপরে অত্যাচারের জন্য এই সময় জেলে শাস্তি ভোগ করছেন। আমি সোহেব ইলিয়াসী ক্রাইম অ্যালার্টের এইরকম পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ক্রাইম অ্যালার্ট। রিমেম্বার, আমাদের উদ্দেশ্য আপনাদের রক্ষা করা। গুড বাই ফর নাও।